Janani Sardang Devi Ram Krishnang Jagadguru Padupadme Tayasritva Pranamami Muhurmuhu. আজকে আমরা ইচ্ছে করছি যে তিনটে চিঠি করা, দুটো খুবই ছোট, আরেকটি বেশ বড়। প্রথম যে চিঠিটি আমরা ধরতে যাচ্ছি সেটির সেন্ট্রাল ফিগার হচ্ছেন ভূপেন্দ্রনাথ দত্ত, ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত। তাকে নিয়েই লেখা এবং তার সঙ্গে অন্য কয়েকজন চরিত্র আছেন। আর আজিজি নিয়ে আছে, সেখানে আপনারা জানেন যে আমরা আসছি সেটার মধ্যে। প্রথমেই আছে যে চিঠি আমি শুরু করে দিই, তারপরে যেমন আছে তেমনি করে আমরা বলা যাবে। 28th of December, first letter, 28th of December 1910. চিঠিটি লেখা ব্রুকলিন, নিউ ইয়র্ক, কিন্তু অ্যাড্রেস বলে আর ডান দিকেই আছে যে কেমব্রিজ, ম্যাসাচুসেটস, ইউএস। তার মানে উনি একদিন দুদিনের জন্য, কয়েকদিনের জন্য এসেছিলেন, ওটা আবার ফিরে যাবেন। লিখছেন জোসেফিন ম্যাকলাউডকে। চিঠি শুরু যে তোমার অনবদ্য দীর্ঘ চিঠি পেলাম, তাতে কি না তুমি বলেছ ক্রিস্টিনকে নিয়ে, আমাদের প্রিয় ফ্র্যাঙ্ক আলেকজান্ডার। তখন ক্রিস্টিনের সঙ্গে আপনাদের আগের চিঠিতে হয়তো বলেছি, বেশ কিছু আগের, যে ক্রিস্টিন যখন এদেশে ফেরেন 1910-এ, তখন তার সঙ্গে ফ্র্যাঙ্ক জে আলেকজান্ডার নামে একজন ইয়াং স্কলার, তিনি স্বামীজির লেখা পড়ে খুব তার আকর্ষিত হন। এই ফ্র্যাঙ্ক আলেকজান্ডার সম্বন্ধে, ওরা খুবই ছোট, স্বামীজির যে প্রথম কমপ্লিট ওয়ার্কস অফ স্বামীজি বেরোয়, যেটিতে নিবেদিতা ভূমিকা লিখেছিলেন, অনবদ্য ভূমিকা, তাতে দেখবেন সম্পাদক মণ্ডলীর মধ্যে ফ্র্যাঙ্ক আলেকজান্ডারের নামও আছে। যাই হোক, ইনি খুবই আন্তরিক এবং বেদান্তে খুব আকৃষ্ট ছিলেন, বিশেষ করে স্বামীজি প্রচারিত ব্যাখ্যাত বেদান্ত। এই ফ্র্যাঙ্ক আলেকজান্ডারকে সম্বন্ধে বলছেন যে আমি তোমার ক্রিস্টিনের কথা শুনেছি, ডিয়ার অ্যালেক্স মানে আদর করে তার কথা শুনেছি। আর ডক্টর কোল্টার, ইনিও একজন স্বামীজি অনুরাগিনী শুধু নন, তিনি গভীরভাবে ডক্টর কোল্টার ভারতবর্ষকেও ভালোবাসতেন। এইবার আমরা দেখছি যে বলে তোমার যে চমৎকার চিঠিটি, এই ক্রিস্টিন, ডিয়ার অ্যালেক্স, প্রিয় আমাদের ফ্র্যাঙ্ক আলেকজান্ডার এবং ডক্টর কোল্টারকে নিয়ে লিখেছ, তাতে আর খবর দেওয়ার কিছু বাকি নেই। আমি খুব খুশি যে ক্রিস্টিন ইজ ডুইং রোম অ্যান্ড আজিজি। আপনারা জানেন যে ক্যাথলিক সম্প্রদায়ের মধ্যে এবং ক্যাথলিক প্রোটেস্ট্যান্টের মধ্যে আরেকটি আছে, অর্থোডক্স, ইস্টার্ন অর্থোডক্স, যে খ্রিস্ট ধর্মের তিনটে ডিনোমিনেশন প্রধানত এখনো আমাদের মধ্যে রয়েছে। আমরা জানি যেটা সবচেয়ে বেশি রোমান ক্যাথলিক, দ্বিতীয় প্রোটেস্ট্যান্ট, তৃতীয় হচ্ছে ইস্টার্ন অর্থোডক্স।
তার মধ্যে সিরিয়ান বা অর্থোডক্স গ্রিক, এমনকি রাশিয়ার যে প্রচলিত খ্রিস্ট ধর্ম সেটাও হচ্ছে ইস্টার্ন অর্থোডক্স। এগুলো সামান্য কিছু প্রভেদ আছে, আমাদের অত ভেতরের ঢোকার দরকার নেই। একটা কথাই শুধু মজার, যে ভারতবর্ষের মালাবার কোস্টে, মানে অ্যারাবিয়ান সি কোস্টে, কেরালা, মহারাষ্ট্রের দক্ষিণ, কর্ণাটক এবং তামিলনাড়ুর পশ্চিমাঞ্চল, মানে হচ্ছে অ্যারাবিয়ান সি অ্যাডজয়নিং, এই অঞ্চলে হচ্ছে বেশিরভাগ খ্রিস্টিয়ানস হচ্ছে সিরিয়ান খ্রিস্টিয়ানস, মানে ইস্টার্ন অর্থোডক্সের অন্তর্গত। যাই হোক, আমি আজিজি হচ্ছে কি প্রোটেস্ট্যান্ট কি রোমান ক্যাথলিকদের তো কথাই নেই, যিশু এবং তার সাক্ষাৎ পার্শ্বদের পরে, পিটার, জন, হ্যাঁ, এদের পরে এই যে যিশুর যে 12 জন শিষ্য, অ্যাপোস্টলস বলা হয় তাদের, সাক্ষাৎ, সেই দারিদ্র বরণ করা, ব্রহ্মচর্য, দারিদ্র, এগুলো ওদের একেবারে। তারপরে 1000 বছরেরও একটু বেশি লাগলো একজন সেইন্ট ফ্রান্সিস অব আসিজির আবির্ভাবের জন্য। ইনি সর্বকালের, সর্বদেশের, সর্বমান্য একজন সন্ন্যাসী। প্রথম জীবনে তিনি খুব রয়্যাল ফ্যামিলিতেই রয়্যাল নয়, খুব বড় লোক, সমৃদ্ধ পরিবারে জন্মেছিলেন। পিতা ছিলেন বিরাট ক্লথ মার্চেন্ট, ইউরোপের বিভিন্ন দেশের সঙ্গে বাণিজ্য করতেন, বিশেষ করে ফ্রান্সের সঙ্গে। তার মাও ছিলেন ফ্রান্সের মহিলা। এই জন্য ওকে, যদিও জিওভান্নি, ওকে ব্যাপটাইজ করার সময় যে নাম দেয়া হয়েছিল, ওর পিতা তখন বাইরে ছিলেন ওর জন্মের সময়। ফ্রান্সিস সেইন্ট পরে হয়েছেন, ফ্রান্সিসের জন্মের সময় পিতা বাইরে ছিলেন, ফ্রান্সে ছিলেন। কাজে ও এসে নাম পাল্টে রাখা হলো যে ফ্রান্সিস দ্য আসিজি, মানে আসিজির ফ্রান্স, এই থেকে এই ফ্রান্সিস নামটা। এবং ইনি এত বড় সাধু যে এই যে বর্তমান পোপের যে পূর্ববর্তী পোপ, এই সেদিন যার দেহান্ত হয়েছে, তিনিও সেইন্ট ফ্রান্সিসের নাম দিয়ে, পোপ ফ্রান্সিস, জাস্ট আগে যেজন গেলেন। যাই হোক, এখন ইনি প্রথম জীবনে ওই রকম ধ্রুবদৌড়, মানে একটা ওই রয়্যাল ফ্যামিলিদের ঘেঁষে ওদের যে গান বাজনা হয়, জঙ্গলের মধ্য দিয়ে অ্যাডভেঞ্চার করা, তীব্র বেগে ঘোড়ায় ছোটানো, যথেষ্ট ইউ মাইট কল ইট আনব্রাইডলড লাইফ, মানে উশৃঙ্খল জীবন। হঠাৎ করে কি হলো, উনি যুদ্ধেও গেলেন একটা লোকাল, এবং যুদ্ধে গিয়ে ইমপ্রিজনড হয়ে 1 বছর তিনি যুদ্ধে কারাগারে ছিলেন। কারাগার মুক্তির সময়ই ফিরছেন যখন, তখনই অকস্মাৎ তার একটি দৈবী স্বপ্ন একটি তিনি দেখেন, যে ফ্রান্সিস, আমার যে বাড়িটা জীর্ণ হয়ে এরকমভাবে পড়ে আছে, দামিয়ানো বোধহয় গির্জাটির নাম ছিল, আমারটা এইরকম জীর্ণ হয়ে পড়ে আছে, তুমি এর কিছু করো। তাকে স্বপ্নটি এমন গভীরভাবে দাগ কেটেছিল যে সঙ্গে সঙ্গেই তিনি গিয়ে সোজা পিতার যে বিভিন্ন কাপড়ের আড়ত আছে এবং দোকান আছে, সেখান থেকে বাছাই করা জিনিস সংগ্রহ করে বিক্রি করে দিলেন। বিক্রি করে যে পয়সাটা, সেই পয়সাটা নিয়ে ওই অঞ্চলে যে প্রিস্ট ইনচার্জ, দামিয়ানো গির্জা, এটা আজিজির তলাতেই, সেখানে গিয়ে তিনি বললেন, এই পয়সা আমি এনেছি। এটা বলে, এটা কি তোমার উপার্জিত? বলে, না, আমার বাবার। তা আমি তো উত্তরাধিকারী হবই। আবার না, এটা তো ঠিক নয়, আমি নেব না। কিন্তু উনি জোর করে সেই টাকা পয়সাটি আবার জানালা দিয়ে আপনার
পাঠিয়ে দিলেন, মানে জানালা দিয়ে ছুড়ে দিলেন গির্জার মধ্যে। যাই হোক, এবার পিতা গিয়ে সোজা বিশপকে নালিশ করলেন ওই অঞ্চলের। আর বিশপকে নালিশ করার পরেই বিশপ বলে, এ তো ঠিক নয়, তুমি তোমার পিতা রয়েছেন এবং তুমি তোমার এই রকম জীবন যাপন করছো, অনেকটা যাযাবরের মতো, তুমি যুদ্ধে গেছো, তুমি তোমার আজিজির যিনি শাসক তার হয়ে করবে ইত্যাদি। বলে, না, আমি আর কিচ্ছু করব না। বাবা ছেলেকে বাড়ি ফেরাতে আসলেন, বলে আমি যাব না, তোমাকে যেতেই হবে, জোর করলেন। জোর করার পরে তিনি তৎক্ষণাৎ সমস্ত গায়ের দামি পোশাকগুলো ওইখানেই খুলে দিলেন। খুলে প্রায় তিনি একটি পোশাকও তার পুরো পূর্ববর্তী রাখলেন না। অবস্থা বিপন্ন দেখে ওই অঞ্চলের যে প্রিস্ট ইনচার্জ বিশপ তাড়াতাড়ি করে একটা ক্লোক, কোর্স, ওদের যে পোশাক, সেটা একটা ছড়ে দিলেন। উনি ওটাকে গায়ে জড়িয়ে নিলেন এবং ওটাকে গায়ে জড়িয়ে নেওয়ার পরে বললেন যে, বাবা, আমি এ পর্যন্ত আপনাকে পার্থিব পিতা হিসেবে ডেকে এসেছি, আজ থেকে আর কোনো রকম সম্পর্ক নেই। আমার একমাত্র পিতা আওয়ার লর্ড গড জিসাস, তিনি আমার একমাত্র পিতা, আমি আপনাকে আর। ঠিক আছে, পিতা আর কি করেন, আবারও চেষ্টা করেছিলেন পিতা ওইখানকার রুলারকে দিয়ে এনে, কিছুতেই গেলেন না। ঠিক এই সময় এ প্রসঙ্গেই বলে নিচ্ছি যে ওর 12 বছর পরে আরেকজন বিখ্যাত সেইন্ট জন্মান, তিনি নারী শরীর মহিলা, সেন্ট ক্লেয়ার। এর এই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির জন্ম মোটামুটি আপনার দ্বাদশ শতকে, মানে হচ্ছে 1100, ঠিক মনে পড়ছে না, 1182, 80 কি 82 এইরকম। তার থেকে, হ্যাঁ, 1182। আর সেন্ট ক্লেয়ার বা সেন্ট ক্লারা, তার জন্ম হয়েছিল আপনার এই 1194, ঠিক 12 বছরের ছোট ছিলেন। উনিও উনি পরবর্তীকালে সেন্ট হবেন, আসছি আমি একটু, আজকে এটা আপনাদের একটু শুনিয়ে নিই। সেখানে উনি তারপরে করলেন এবং উনি অনেকগুলি দর্শন পেলেন, স্বপ্নাদেশ পেলেন, এবং তাতে করে উনি পুরো পাল্টে গেলেন এবং বুঝলেন যে ওর জীবনের যে মিশন বা উদ্দেশ্য, তা হচ্ছে সর্বত্যাগী অ্যাপোস্টোলিক সন্ন্যাসী। এখন হোয়াট ইজ অ্যাপোস্টোলিক? এমনিতেও তো সেইন্ট আছে। অ্যাপোস্টল হচ্ছে যিশুর সাক্ষাৎ পার্শ্বদ যারা, পিটার, জন, এরা যে সাক্ষাৎ, পল, এরা যিশুর যারা, এবং তাদের বৈশিষ্ট্য হচ্ছে চরম দারিদ্র। তারা যে ভাউ অব মোনাস্টিসিজম যেটা নেন, সন্ন্যাসের যে শপথ বাক্য করেন, তার মধ্যে একটা প্রধান হচ্ছে, আমি সর্বপ্রকারে আমি দারিদ্র বরণ করব। এখন সবাই ওরা দারিদ্র, এর আগেও সেন্ট বেনেডিক্ট এর একটু আগে, কিন্তু এই রকম দারিদ্র বরণ করে নেয়া, এটা ভাবা যায় না। এই রকম দারিদ্র বরণ করে নেওয়াটা ভাবা যায় না, অসম্ভব। তিনি কোর্সেস্ট অফ দি কোর্স পোশাক পরবেন, একেবারে মোটা, পায়ে জুতো পরবেন না, মেঝেতে শোবেন, এবং বালিশ বলে কিছু নেই, বাহু হচ্ছে উপাধান, মানে বালিশ হচ্ছে হাত, এবং বেয়ার মিনিমাম। এই সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি তার দেহান্তের 2 বছরের মধ্যে তাকে হি ওয়াজ ক্যানোনাইজড, মানে তাকে সেইন্ট ডিক্লেয়ার করা হয়। ওদের কতগুলো নিয়ম আছে, কতগুলো অলৌকিক ব্যাপার কে কতটা ঘটিয়েছে এটাও আছে, যেমন আধ্যাত্মিকতাও চরম আছে। এবার সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি, ইনি স্বামী বিবেকানন্দের অতি প্রিয় সন্ন্যাসী সাধু, যদিও
উনি ওইটা ইমিটেশন অফ ক্রাইস্ট এটা করেছেন অন্যের লেখায়। তিনিও একজন মহাত্মা, সর্বত্যাগী। কি নামটি? এই ইমিটেশন অফ ক্রাইস্টের লেখক অরিজিনাল, যেটা বঙ্গানুবাদ স্বামীজি করেছেন। যাই হোক, মনে পড়ছে না, কাউর মনে পড়লে বলুন। তো ইনি যেন তার থেকে এগিয়ে গেছেন। এবার তার দু একটা উপদেশ বাণী আমরা শুনে নিই। প্রথমটি হচ্ছে যে অদ্ভুত কথা, ইট ইজ ইন গিভিং দ্যাট উই রিসিভ। আমরা যা কিছু শ্রদ্ধার সঙ্গে দান করছি, দান শব্দটার মধ্যে একটা অহংকার লুকিয়ে আছে। আমরা শ্রদ্ধার সঙ্গে যা কিছু নিবেদন করছি সেইটি হচ্ছে তার মধ্য দিয়েই আমরা পাচ্ছি। কি পাচ্ছি? ঈশ্বরের করুণা, কৃপা। ইট ইজ ইন, লক্ষ্য করুন শব্দটা কি সাধারণ, কিন্তু ইট ইজ ইন গিভিং দ্যাট উই রিসিভ। এটা এখন বহু জায়গায় উদ্ধৃত হয়। স্বামীজি অত্যন্ত আকৃষ্ট ছিলেন এই সেন্ট ফ্রান্সিস অফ আজিজি। তার বহু উক্তি করতেন, তার মধ্যে একটা উক্তি তো আমি ভাবতাম স্বামীজি স্বয়ং ওরই উক্তি। বহুদিন পর্যন্ত এই ভ্রান্তি আমার ছিল। সেটা হচ্ছে, নো সেইন্ট ইজ উইদাউট এ পাস্ট। এমন কোনো সন্ন্যাসী নেই যাদের অতীত নেই। তার মানে কি? তারা ইভলভড হয়ে আজকে তুমি তাকে সন্ন্যাসী হিসেবে দেখছো, কিন্তু এক সময় তিনি তোমার আমার মতোই সাধারণ মানুষ ছিলেন। নো সেইন্ট ইজ উইদাউট এ পাস্ট অ্যান্ড নো সিনার ইজ উইদাউট এ ফিউচার। এমন কোনো পাপী নেই পৃথিবীতে যার উজ্জ্বল ভবিষ্যৎ নেই। উইদাউট এ ফিউচার, এখানে ফিউচার মানে ইভলভড হয়েছেন তিনি। আর এই সম্পূর্ণ জিনিসটাকে আমরা যদি, অনেক সুবিধে হয় কি আমাদের, যদি আমরা রিলিজিয়াস টার্মিনোলজি ব্যবহার না করে যতটা পারি সেকুলার টার্মিনোলজি ব্যবহার করি, বর্তমান যুগে বুঝতে সুবিধে হয়। ইভলভ করা, ইনার ইভলিউশন, ইভলভড। তার মানে দেখুন আবার শব্দটি, এমন কোনো সন্ন্যাসী নেই যার অতীত লেস ইভলভড ছিল। আজকে তিনি ইভলিউশনের দ্বারা এই পর্যায়ে পৌঁছেছেন, তপস্যার দ্বারা, বিভিন্ন কর্মের দ্বারা, তপস্যার দ্বারা ইত্যাদি। এইটিকে আমি স্বামীজির ভাবতাম, এটি সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসির। এই যে কথাটি বললাম, যে দেখুন ঠাকুরের উদাহরণের সঙ্গে একটি খুব কাছের পিঠে মিল আছে। A single sunbeam is enough to drive away many a shadows. একটা মাত্র সূর্য রশ্মি যদি আসে, তাহলে পরে সে অন্ধকার তৎক্ষণাৎ দূর করে দেয়। 1000 বৎসরের অন্ধকার ঘর যদি কেউ একটি দেশলাইয়ের কাঠি জ্বালে বা একটি আলো নিয়ে যায়, এক মুহূর্তে আলো হয়। সে কি একটু একটু করে হয়? শ্রীরামকৃষ্ণ সেন্ট ফ্রান্সিস অফ অ্যাসিসি তার কত বছর আগে বলছেন যে এ সিঙ্গল সানবিম ড্রাইভস অ্যাওয়ে মেনি এ শ্যাডোজ, অন্ধকার দূর করে। আবার এর অদ্ভুত বলছেন যে খুব আশাবাদী এবং খুব পজিটিভ আউটলুকের সন্ন্যাসী, যে এমন কোনো জগতে এমন কিছু নেই, দ্য ডার্কনেস অফ দি হোল ওয়ার্ল্ড cannot extinguish the light of a single candle. সারা পৃথিবীর অন্ধকার একটি মোমবাতির আলোকে কখনো ম্রিয়মান করতে পারে না। সাংঘাতিক কথা, আপনারা ভেবে দেখুন এবং আপনাদের অন্তরে এটাকে আলোচনা করুন, আমিও করি। হ্যাঁ, যে
all the darkness in the world cannot extinguish a single candle, the light of a single candle. দেখুন ভীষণ আশাবাদী। আচ্ছা, শ্রী শ্রী মার যে শেষ এটা যেটা আমরা পড়ি, তার সঙ্গে দেখুন সেন্ট ফ্রান্সিস অফ আসিসির আরেকটা উক্তির কি মিল। তোমার শত্রু বলে কেউ নেই, তোমার শত্রু বলে কেউ নেই, সবাই তোমার উপকারী, বন্ধু, তোমার আপন, তোমার শত্রু বলে কেউ হতে পারে না। তুমি নিজে যদি তোমার শত্রু না হও, তাই মানে আমার মনোভাব, আমার মনোভঙ্গি অন্য ব্যক্তির প্রতি হচ্ছে আমি আমার মধ্যে শত্রুতা বহন করছি, আমি আমার মধ্যে বন্ধুত্ব। তোমার এমনিতে কোনো শত্রু নেই। শ্রী শ্রী মারও আরও সুন্দর করে এটা মার যে উক্তি, হ্যাঁ, জগতে বাবা কেউ পর নয়, সবাই আপনার, সবাইকে আপনার করে নিতে শেখো। জগতে কেউ পর নয় মা, সবাই তোমার আপন। দেখুন তার মানে সারা পৃথিবীতে ওভার এ স্প্যান অফ হান্ড্রেডস অফ ইয়ার্স, তার মধ্য দিয়ে দেখতে পাচ্ছি যে আগে পেছনে কোথায় ঐক্য। সো দ্যাট ইজ দ্য রিগারাস ইউনিফর্মিটি অফ রিলিজিয়াস, ইউ মাইট কল ইট স্পিরিচুয়াল ল। যারাই এই যে ঠাকুর বলতেন অন্তিমে সব শেয়ালের একড়া, কথাটার মানে কি? এই অর্থ। ইন এসেন্স, ইন স্পিরিচুয়ালিটি সমস্তটাই একই লক্ষ্যে যাচ্ছে, নাম ভিন্ন। ঠাকুর তো বারবার এটা বোঝাচ্ছেন, বলছেন, উপদেশ দিচ্ছেন। সেন্ট ক্লারা মাত্র 12 বছর ছোটবেলা থেকেই জ্ঞান হওয়া স্তক এই সেন্ট ফ্রান্সিস এর প্রতি ওর কথাবার্তা ওর কানে এসছে। ইনি আবার একজন বিখ্যাত কাউন্টের মেয়ে। এরা দুজনেই খুব সম্ভ্রান্ত, মানে বড় ঘর থেকে এসছেন। সেন্ট ফ্রান্সিস আবার এই আমাদের সেন্ট ক্লেয়ার বলে ওরা, ক্লারা বলে কেউ। তো ওকেও 12 বছর বয়সে উনি সোজা বলে আমি ওকে বিয়ে ঠিক করলো। তৎকালীন যুগে একটু আগেও দিত। কোথাকার আরেকজন খুব মস্ত বড় ধনাঢ্য ব্যক্তি, এবং জমি জমা শুধু নয়, নাইটটা গোছের আর কি, ডিউক একজন, বলে আমি বিয়ে করব না। আমি তারপরে কায়দা করলেন, বলে 18 বছর বয়স হলে আমি বিয়ে করব, এখন করব না। এটা কায়দা করলেন। তাও ওরা চেপে ধরেছেন, বাবা না, তারপরে কি তোমার কত বড় সম্পত্তি, বলে তোমার তো রয়েইছে এত, আবারও চাই। বলে না না, তোমার দ্বারা আমি সমাজেও প্রতিষ্ঠিত হব, তুমি প্রতিষ্ঠিত হবে, আমি করব না। বিপদ দেখে সে সোজা তৎকালীন যুগ সেন্ট ফ্রান্সিসের কাছে চলে গেলেন, এবং সেন্ট ফ্রান্সিস তাকে আশ্বস্ত করলেন। ওকে দেখে বুঝলেন যে এ খুব ভেরি হাই লফটি সোল, এই মহিলার, ক্লেয়ার। তারপরে ওকে বললেন যে ঠিক আছে, তুমি চলে আসো, আমি দেখছি। ওখানে একটি গির্জাতে ব্যবস্থা করলেন, একটা কোনো কনভেন্ট, বেনেডিক্টাইন কোনো কনভেন্ট, এর আগেরকার ইয়েতে, সেই কনভেন্টে মেয়েরা থাকতে পারে, ওদের নিয়ে রাখলেন। ওর সঙ্গে সঙ্গে ওর বোনও বেরিয়ে আসলো, যিনি পরবর্তীকালে ইনিও একজন বিখ্যাত সন্ন্যাসী, সেন্ট অ্যাগনেস। ওর নামটি অন্য কিছু ছিল, কিন্তু ও যখন সেন্টহুড, মানে পরবর্তীকালে উনি অ্যাগনেস নামে পরিচিত, এটা আপন বোন দুজন। ইনিও গিয়ে এর দ্বারা প্রভাবিত হয়ে সম্পূর্ণভাবে আপনার এই লিটল সিস্টার অফ দি পোর, যেটা দেখেন এখনও বোধ হয় সার্কুলার রোডের ওপরে, এখন তো ফ্লাইওভার হয়ে গেছে, আপনারা ওটা মিস করেন যদি তলায় দেখেন, যে ওখানে ওদের একটা ওল্ড এজ হোমও আছে, অন্তত বহুদিন আগে ছিল, এখনও আছে, যাবে কোথায়, মানে লামার্টিনের তারপর করে গড়কি সদনের পরেই ওটা আপনাদের টুয়ার্ডস রেড রোড, আপনার ডান দিকে পড়বে, কেমন। তো যাই হোক, এইখানটাতে উনিও করলেন যে একটা
একটা ব্রাদারহুড মানে একটা সন্ন্যাসী গোষ্ঠী, সেন্ট ফ্রান্সিস অফ আসিসি, যে যারা ফ্রায়ার মাইনর, ফ্রায়ার মানে হচ্ছে ভিক্ষু, মানে হচ্ছে আপনার পরিব্রাজকনার দ্বারা যা পাবেন, ঠিক যিশুর পদ্ধতি। তোমার যে আলখাল্লা পড়ে যাবে তাতে কোনো পকেট থাকবে না, তুমি একটা জিনিসও বহন করবে না, কোনো প্রকার থলে বা বাক্স বহন করবে না, কোনো রকম টাকা, গোল্ড, সিলভার অথবা কয়েন্স কিচ্ছু নেবে না। তুমি সোজা গিয়ে কোনো বাড়িতে যদি তোমাকে গ্রহণ করে তারা, তুমি তাদের আশীর্বাদ করে সে রাত্রি সেখানে কাটাবে, পরদিন আবার চলবে পরিব্রজ্যা, এবং সর্বদা গসপেল বা এই যে যিশুর যে সুসমাচার বা বাণী, এটা প্রচার করবে। সেন্ট ফ্রান্সিস অফ আসিসির আরেকটা অত্যন্ত সুন্দর কথা আছে, এই যে এসেনশিয়াল অ্যান্ড নন এসেনশিয়ালস, আমরা অনেক সময় নন এসেনশিয়ালস নিয়ে এত ব্যস্ত যে এসেনশিয়াল আমরা মিস করি। তার মধ্যে আছেই একটা জায়গাতে উনি স্পষ্ট করে বলছেন যে আমাদের উদ্দেশ্যটা কি। যদি আমরা ইচ্ছে করলেই তো জুতো পরতে পারি, ইচ্ছে করলেই তো আমাদের অর্থ সাহায্য করার জন্য বহু ব্যক্তি বসে আছেন, কিন্তু তাহলে যে ঘুমিয়ে পড়ব, কিছুদিন আগে নিবেদিতার একটি চিঠি আমরা আলোচনা, তাহলে তো আমরা ঘুমিয়ে পড়ব। Those who are born on this earth for world work, they are never allowed a peaceful private life. কেন? Else they may rest in it. সুখী জীবন, স্বচ্ছন্দ জীবন পেলে আমরা তো ঘুমিয়ে পড়ব। ঘুমিয়ে পড়া মানে কি ফিজিক্যালি না, মনটা ডাল হয়ে যাবে, সত্য, ঈশ্বর নিষ্ঠা, সেবা এগুলোর দিকে থাকে না। তো এইখানটাতেও আছেন উনি গসপেল সম্বন্ধে, সেন্ট ফ্রান্সিস অফ আসিসি বলছেন একটা জায়গাতে, দারুণ উপদেশ, ছোট্ট একটা মাত্র পংক্তি, যে সর্বদা যিশুর বাণী প্রচার করো, কথা একান্ত দরকার না হলে বলবে না, কিন্তু সর্বদা তুমি কিন্তু ইউ মাস্ট প্রিচ গসপেল অলওয়েজ, বাট আনলেস ইট ইজ অ্যাবসলিউটলি এসেনশিয়াল ইউ মাস্টন্ট ইউজ ওয়ার্ডস। কথা বলো না, জীবন দেখাও। কথা বলো না, জীবনটি দেখাও। এইখানে এই ইয়েতে মনে পড়ছে স্বামী জ্যোতিষ্বরানন্দ, আমাদের মঠ মিশনের একজন সর্বকালের সর্বযুগের একজন অন্যতম শ্রেষ্ঠ সন্ন্যাসী, তিনিও বলছেন যে ইউ ক্যান নেভার বি অ্যাংরি উইথ আদার্স আনলেস ইউ আর ফার্স্ট অ্যাংরি উইথ ইয়োর সেলফ। নিজের ওপরে রাগ না করে তুমি কোনোদিন কারোর ওপর, অন্যদের ওপরে রাগ করতে পারো না। অন্যদের ওপরে রেগে যে আমরা গেছি তার কারণ আই এম নট অ্যাট পিস উইথ মি সেলফ। আমরা আমাদের মধ্যে প্রথমে আমরা আমাদের ওপর রেগেছি, তারপরেই কিন্তু আমার সেই রাগটা প্রতিফলিত হয়েছে গিয়ে, পড়েছে গিয়ে ওর ওপরে। এনিওয়ে, সেন্ট ক্লারা এরপরে আরেকটি ফ্রায়ার মাইনর করেছিলেন ওরা, তীব্র দারিদ্র, এবং এই যে দারিদ্র বরণ করা, এটাকে বলতেন ওরা ব্রাদার পভার্টি। উনি অদ্ভুত নেচার নিয়েও, নেচারটাকেও অ্যাজ এ হোল দেখতেন, যে এটা সম্পূর্ণ মানুষ এবং প্রকৃতি, জীব মানে প্রকৃতির অন্তর্গত জীবজন্তু, তাদের মধ্যে কোনো প্রকার অধিকারের প্রভেদ নেই, একই রকম তাদের অধিকার। কাজেই কখনো তফাৎ করতে যেও না, যে আমার একটু বেশি, জীবজন্তুদের একটু কম, এরকম নয়। উনি পাখির সঙ্গে কথা বলতেন, একটি বুনো ভালুককে এসে একটি লেপার্ডকে সরিয়ে দিয়েছিলেন, হি কুড ডায়ালগ। এ তো আমরা দেখেছি আমাদের এখানের যোগী যারা,
সিদ্ধ পুরুষ যারা যারা অত্যন্ত ইভলভ বা অ্যাডভান্সড স্পিরিচুয়ালি, আমরা দেখেছি বাবা লোকনাথ ব্রহ্মচারীর ক্ষেত্রে দেখেছি যে একটি দুধের বাটিতে সর পড়েছে, আয় আয় আয়, একটি কোবরা, ব্ল্যাক কোবরা মানে কালো কেউটে এসে সেটাকে ধরে আস্তে করে ওটা মুখে দিয়ে দিলেন। এগুলো তো লিখিত ঘটনা, এখন বলতে পারেন যে তিনি কি আরও কিছুদিন আগের, কিন্তু এটা তো লিখিত ঘটনা আমরা পেয়েছি। তার মানে তাদের কাছে বা পশু এবং মানুষের যেহেতু লাভ ইজ দ্য প্রাইম মোটিভ, ভালোবাসা যদি একান্ত খাঁটি হয় সে বিপুল বেগে ভালোবাসা ভাসিয়ে নিয়ে যায়। আমি এখন আরম্ভ করব, আমার আরেকটু ইচ্ছে ছিল সেন্ট ক্লেয়ার বা সেন্ট ক্লারা, তিনিও একটি এইবার করলেন ওই সর্বদাই ওদের হয়ে, কিন্তু সম্পূর্ণ ইন্ডিপেন্ডেন্ট হলেন। হি ওয়াজ নট আন্ডার এনি দ্য ফ্রায়ার মাইনর্স। ওরা করলেন একটি আলাদা গোষ্ঠী যে মহিলাদের জন্য, মেয়েদের জন্য একটি কনভেন্ট বা নানারি বা সন্ন্যাসিনীদের মঠ। এবং এই মঠের প্রথম একজন ওদের ইউরোপ এবং এশিয়া মাইনর এবং এই যে জায়গাটা আপনার জেরুজালেম, সেই সব জায়গাতে প্রথম যে এদের যে প্রচার, প্রথম তিনি কোড অফ কন্ডাক্ট অফ দি নানস ইনি লিখলেন ত্রয়োদশ শতকে। কোড অফ কন্ডাক্ট অফ দি নানস তিনি এই সেন্ট ক্লারা লিখলেন। অসাধারণ জীবন। এর মৃত্যুর পরেও তিনি দীর্ঘদিন ছিলেন, খুব বেশি দীর্ঘায়ু নন, 48 বোধ হয় 48-49 বছর বয়সে গেছেন। আর ইনিও আমাদের খুব দীর্ঘায়ু নন, সেন্ট ফ্রান্সিস অফ আজিজি। যাই হোক, এবার এদের যে সংগঠন এবং এদের যে এখনো আছে, হয়তো সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তিত হয়েছে। অত কঠোরতা, অত দারিদ্র বরণ করার মতো সামর্থ্য হয়তো এই যুগে অনেকটা কম। প্রথম চিঠি যে আমরা যেটা শুরু করলাম, যে 28th of December 1910, লিখছেন ব্রুকলিন নিউ ইয়র্ক থেকে টু জোসেফিন ম্যাকলাউড। তাতে করে বললেন যে তোমাদের এই তিনজনের খবর দিয়ে যে তুমি অসাধারণ চিঠি লিখেছ তার কোনো তুলনা নেই। আর আমি খুব খুশি যে ক্রিস্টিন রোম এবং আজিজি এই দুটোই দেখছেন। আর ওই ছোট্ট যে আমার ঠাকুমা বা দিদিমা, সে ভালো আছে যে, and I am so happy to learn that our little granny is so sweet and spending her days in perfect. ইনি হচ্ছেন পরবর্তীকালে ফ্রান্সিস লেগেট, তখন খুব ছোট, আপনার মিস্টার লেগেটের একমাত্র কন্যা, অ্যালবার্টার সৎ বোন। অ্যালবার্টা হচ্ছে অ্যালবার্টা স্টার্জেস, ওই তো উনি দু বিয়ে করেছিলেন বেসি লেগেটের, ইনি দ্বিতীয়। দুটোই অসাধারণ তিনটি প্রজেনি। এরা প্রত্যেকে হলিস্টার, তারপরে তার স্ত্রী ফ্রান্সিস, পরবর্তীকালে এই ফ্রান্সিসই লিখলেন, ফ্রান্সিস লেগেটই বিখ্যাত বইটি লিখলেন লেট অ্যান্ড সুন। এখন পাওয়া যায় না, অনেক কষ্টে বইটি উদ্ধার হয়েছে কোথাও থেকে। যাই হোক, এটা এখনো পর্যন্ত শেপ দেওয়া যায়নি। তাতে বলছেন যে আমি গতকাল রাত, আমি এটাতেও খুশি, গতকাল রাত্রিরে ভূপেন এসছিল,
লক্ষ্য করুন গতকাল রাত্রির মানে 27শে ডিসেম্বর, তার আগেই এক্সমাস হয়ে গেছে, এবং বলছেন যে সে কথায় কথায় বলছিল হি ওয়াজ স্পিকিং সো উইস্টফুলি অ্যাবাউট ক্রিস্টিন অ্যান্ড হাউ হি মিসড ক্রিস্টিন অ্যাট এক্সমাস। তারপরেই নিবেদিতা বলছেন হাউ এক্সকুইজিট ইজ ভূপেন নাও। In some ways, I just want to pour things into him. আমি তার মধ্যে ভাব ঢেলে দিতে চাই, এই সময় এত ভালো তৈরি হয়েছে। But I can't waste time and strength in idle chatter and foolish arguments. এই যে কেবল তর্ক করা, এবং ভূপেন্দ্রনাথ দত্ত আজকে স্বামীজির তিন ভাই আজকে স্বামীজির দ্বারা এরা যেন প্রচ্ছায় ওভারশ্যাডোড, মহেন্দ্রনাথ দত্ত এবং ছোটটি ভূপেন্দ্রনাথ দত্ত, কিন্তু তারা যার যার নিজেদের ক্ষেত্রে অসাধারণ প্রতিভার অধিকারী। এবং এই যে নিবেদিতার যে এই একটি লক্ষ্য করুন যে আই জাস্ট ওয়ান্ট টু pour থিংস ইনটু হিম, এই যে একটা মিশনারি জিল, এটার জন্য অনেক সময় সংঘাত হতো। যদি কেউ কাউর দ্বারা প্রভাবিত হন, তাহলে পরে দ্যাট শুড বি এ ন্যাচারাল অ্যাকসেপ্টেন্স অব এন ইডিওলজি। কিন্তু তা না করে যদি জোর করে আমি বলে এইটা জানো তোমার এইটাই একমাত্র সত্য, এটা নয়। যদিও পরে দেখব যে শি ওয়াজ কোয়াইট সেন্সিবল। আমরা চিঠিতে এগোই যে বলছেন যে ও সমস্ত তৈরি, কিন্তু বড্ড তর্ক করে, বড় তর্ক করে, আর অকারণে এই তর্কের দ্বারা, এগুলো হচ্ছে অলস তর্ক এবং এর দ্বারা কোনো উপকার হয় না। And I don't have anybody beside him whom I can stand before him and say that here is the man who has truth for you. আমার কাছে তো এমন কোনো ব্যক্তি আমার পরিচিত না যাকে আমি মডেল হিসেবে তার সামনে দাঁড় করিয়ে দেব এবং বলবো এই ব্যক্তির কিন্তু সত্য আছে, গ্রহণ করো সেই সত্যি তার থেকে, অ্যাকসেপ্ট ইট রেভারেন্টলি, গ্রহণ করো শ্রদ্ধার সঙ্গে। এটা তো আমার নেই, এরকম কাউকে পাচ্ছি না। সোয়ামসি হ্যাড ডান ইট ফর মি টুয়ার্ডস আদার্স। সোয়ামসি মানে স্বামী সদানন্দ, ইনি আমাকে যথেষ্ট এই ব্যাপারে পূর্বে সাহায্য করেছেন। আমি বুঝতে পারিনি এই ব্যক্তি কতটা আমাকে দিতে পারেন আধ্যাত্মিক ঐশ্বর্য, কিন্তু সোয়ামসি আমাকে সাহায্য করেছে। আদর করে ডাকতেন সদানন্দকে সোয়ামসি, নিবেদিতা। তো বলছেন সোয়ামসি হ্যাড ডান ইট ফর মি ইন দ্য পাস্ট, ইউ ডিড ইট ফর মি টুয়ার্ডস স্বামীজি। আর স্বামীজিকে আমি আমার ইডিওলজিক্যালি অ্যাকসেপ্ট করছিলাম, ইনফ্লুয়েন্স করছিলাম, কিন্তু তার মধ্যে যে মহান মহান সত্য আছে এবং অত বড় মাপের মানুষ, এ তো তুমি আমাকে বুঝিয়েছিলে, জোসেফিনকে বলছেন। আর যে ব্যক্তির কিছু সত্যিকারেরই জগৎকে কিছু বাণী দেবার থাকে, দে ক্যানট জোসল অ্যান্ড বি জোসলড, মানে তারা ধাক্কাধাক্কি করতে পারে না আর মারামারি করতে পারে না যে এই নাও আমার সত্য কেন নিচ্ছ না গায়ে ধরে, তা নয়। তো নিবেদিতার ইংরেজি কাজেই ও তো সর্বদাই মেটাফর এবং ছোট্ট অ্যালিগরি এ সমস্ত ইউজ করবেন। তারপরে বলছেন তোমরা বলতে পারো যে আমার এই কথাগুলোর মধ্যে একটা অহংকার, দম্ভ ফুটে উঠছে, অ্যাজ ইফ আই হ্যাড দ্য ট্রুথ অ্যালোন, একমাত্র আমার কাছেই সত্য ছিল এবং আমি স্বামীজির থেকে সেই সত্য পেয়েছি। এটা অহংকার মনে হতে পারে বলেই আবার বলছেন ইন এ সেন্স, ইন এ ওয়ে ইট ইজ ট্রু, অ্যাকসেপ্ট করছেন বলে এক অর্থে এটা তো সত্যি। স্বামীজি
put a thread into my hands long back, and till now I have been following it. আমার কাছে এক মহান সত্য, এক মহান ভাবধারা বহুদিন আগে আমাকে দিয়েছিলেন, আজও আমি সেটাকে করছি। 2 বছর আগে আমি যখন ভূপেনকে প্রথম এখানে দেখি, এবার দেখুন ভূপেন্দ্রনাথ দত্ত ইজ এ চেকার্ড লাইফ। তিনি যুগান্তর এডিট করছেন, পাবলিশ, কোর্টে দাঁড়িয়ে বললেন এ সমস্ত প্রবন্ধ আমারই লেখা। তাকে বারবার পই পই করে বলা হয়েছিল টু শার্ক দি রেসপন্সিবিলিটি, কিছুতে না, বলে সব আমার লেখা এবং দেশের জন্য আমি আবারও লিখব। উনি জাতীয়তাবাদী ছিলেন, রেভলিউশন প্রথম যুগের কথা। ইজ এ ভার্সেটাইল জিনিয়াস। পরবর্তীকালে তিনি ওয়ান অফ দি প্রাইম পার্সনস ইন ইন্ডিয়া যারা নাকি সোশিওলজিটাকে ইন মার্কসিয়ান লাইট ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম দিয়ে ব্যাখ্যা করলেন। স্বামীজির ঘর থেকে কি না এসছে এই 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 জায়গা থেকে। দেখুন প্রথম দিকের এই ভূপেন্দ্রনাথ দত্ত তখন বললে স্বীকার করে 1 বছর সশ্রম কারাদণ্ড হলো। পরের বাড়ি নিবেদিতা এবং ক্রিস্টিন একান্ত পয়সা মিসেস বুলের সোজা তুলে নিয়ে নিউ ইয়র্কে ফেলে দিল। ইন্ডিয়া হাউসে থাকবার জায়গা হলো। ইন্ডিয়া হাউসের একটা ছোট্ট ব্রাঞ্চ হয়েছিল লন্ডনের ইয়েটার নিউ ইয়র্কে। সেখানে আবার বিপ্লবীদের সঙ্গে বড় বড় বিপ্লবী, গদর পার্টির নেতা হরদয়াল ইত্যাদি। হ্যাঁ, আরেকজন হচ্ছেন যাকে আমরা সেই কিছুদিন আগেও বোধহয় দেখেছি, হারিন চট্টোপাধ্যায়ের অভিনয় আপনারা নিশ্চয়ই কেউ দেখেছেন এখানে সত্যজিৎ রায়ের বইতে। হ্যাঁ, এদের এই যে অঘোরনাথ চট্টোপাধ্যায় হায়দ্রাবাদ বেসড ওয়ান অফ দি এক্সট্রাঅর্ডিনারি বেঙ্গলি ফ্যামিলি, এদেরই ঘরে পদ্মজা নাইডু ইত্যাদি এরা 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 ইয়ে করেছেন। তো যাই হোক, এদের সাহচর্যে আসলেন, এসে তারপর ব্রাউন ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করলেন, নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে মাস্টার ডিগ্রি করলেন। সোশিওলজি তার প্রধান, এবং এটার পেছনে নিবেদিতা ছিলেন যে সোশিওলজি স্টাডি করো। উনি খুব গেড্ডেস অনুরাগিনী ছিলেন। তা যাই হোক, এটা করার পরে উনি বললেন 2 বছর, আচ্ছা, তারপরে হ্যামবুর্গে গেলেন, হ্যামবুর্গে ডক্টরেট করলেন। আরেকটা মজার ব্যাপার যে ওটা কিন্তু অ্যানথ্রোপোলজি, নৃতত্ত্ব, তার নৃতত্ত্বে প্রচুর বই লিখেছেন। মহেন্দ্রনাথ দত্তর বই আমরা জানি, কিন্তু ওরও প্রচুর বই লিখেছেন উনি। তো সেইখানে গিয়ে জার্মান এই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগের প্রথম অঙ্কুর ওখানে স্থাপন করেন বার্লিনে। প্রথম বিশ্বযুদ্ধ হব লাগো হচ্ছে, এদিকে যতীন্দ্রনাথ মুখার্জি বিপ্লবী বাঘা যতীন, তিনি বুড়িবালামে ওয়েট করছেন, কনসাইনমেন্ট আসবে, জার্মান কনসাইনমেন্ট, এই যে মাউজার। তো আলটিমেটলি সব কিছুই ধরা পড়লো, হলো না, বিফলে গেল। মস্কোতে গেলেন অ্যাট দি ইনভিটেশন অফ দি দেন সোভিয়েত পার্টি, এবং সেইখানে মানবেন্দ্রনাথ রায় এরা সমবয়সী, ভূপেন্দ্রনাথ দত্ত তো সেদিন ছিলেন। আমি যখন ক্লাস 7-এ পড়ি মহেন্দ্রনাথ দত্তর মৃত্যু হয়। আমি যখন বিএসসি ফার্স্ট ইয়ারে পড়ি তখন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্তর মৃত্যু হয়। আমাদের মনে হয় যেন এই সেদিন। তো যাই হোক, অদ্ভুত জীবন। এবং তিনি প্রথম এই গৌরমোহন মুখার্জি লেইনের বাড়ি হোক বা অন্যত্র, উনি ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়ানো শুরু করেছিলেন, ক্লাস নেওয়া শুরু করেছিলেন। যাই হোক, আজকে এটা অনেকেই জানেন না যে উনি ইন দ্য মার্কসিয়ান লাইট উনি ইন্ডিয়ান সোশিওলজিক্যাল প্রবলেমগুলোকে, লেলিনকে একটি থিসিস সাবমিট করলেন, ইন্ডিয়ান পার্সপেক্টিভ এই রকম। তারপর
এম.এন. রায়ও সঙ্গে সঙ্গে দিলেন, দুটো থিসিস সম্পূর্ণ দুরকম। আলটিমেটলি লেনিন বললেন যে বলে তোমরা পিজেন্টস অ্যান্ড ওয়ার্কার্সদের জন্য করো। যাই হোক, পরবর্তীকালে যখন অগাস্ট আন্দোলনের সময় কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া, তখনও আনডিভাইডেড, 64-এ ডিভাইডেড, তখনও পর্যন্ত কিন্তু আপনার কখনো উনি ইয়ে করেননি, আপনার আমাদের উনি কোনো দিন আপনার ওই যে পিপলস ওয়ার এটাকে বলে, নো, ইটস নট দ্য পিপলস ওয়ার। বিইং এ মার্কসিস্ট অ্যান্ড বিইং এন কনফার্মি, এই যিনি এতগুলো পড়িয়েছেন, তিনি কিন্তু পিপলস ওয়ার যখন ডিক্লেয়ার করে, যে মুহূর্তে রাশিয়া আক্রমণ করলো জার্মানি, তখন এটা পিপলস ওয়ার ডিক্লেয়ার করলো তো এখানকার সিপিআই, তার বিরুদ্ধে, যেটা সম্পূর্ণ অগাস্ট আন্দোলন চলছে সারা ভারতে, ওদের একেবারে এক পাশে সরিয়ে রাখলো এবং অত্যন্ত অপছন্দ করেছিল। দ্যাট ওয়াজ এ ভেরি রং মুভ। ইট ওয়াজ নট এ পিপলস ওয়ার ফর ইন্ডিয়া। তো যাই হোক, ভূপেন্দ্রনাথ দত্ত বিইং এ ভেটারেন মার্কসিস্ট, তিনি কিন্তু বললেন যে না, ইট ইজ নট এ পিপলস ওয়ার। ইন্ডিয়ান ন্যাশনালিজম এখনও চলছে, তার পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্স আগে আসুক, এটা কোথায় আমাদের ওয়ার? ব্রিটিশারদের আমরা কখনোই সাহায্য করতে পারি না। এইগুলো আমরা খুব কম জানি, মানে মহেন্দ্রনাথ, ভূপেন্দ্রনাথ দত্তর অন্য অনেক কিছু জানি, বাট নট দিস অ্যাসপেক্ট। তো যাই হোক, একটা কথা এখানে মনে করিয়ে দিই, স্বামীজির লেখাগুলো যদি পড়েন, তাহলে পরে তিনি কোনোদিন মার্কসিজম বা ডায়ালেকটিক্যাল মেটেরিয়ালিজম পড়েছেন বা সাক্ষাৎ হয়েছে সিরিয়াসলি, এটার কিন্তু কোনো প্রমাণ পাওয়া যায় না, অন্তত আমার জানা নেই। কিন্তু তার প্রাচ্য পাশ্চাত্যর মধ্যে, পরিব্রাজকের মধ্যে আপনারা পরিষ্কার পাবেন দ্য ক্লিয়ার ডিক্লারেশন ইন সাপোর্ট অফ সোশ্যালিজম। তার বিখ্যাত উক্তি, যেটা প্রেসিডেন্ট সুকর্ণ সেদিনও উদ্ধৃত করতেন, যে I am a socialist not because I consider it to be a perfect system, but half the bread is better than none. আমি সমাজতান্ত্রিক একজন, এই জন্য নয় যে সমাজতন্ত্র একেবারে নিখুঁত নির্ভুল ব্যবস্থা, সমাজ ব্যবস্থা, কিন্তু আর ক্ষুধার্ত ব্যক্তির কাছে একটি পাউরুটি যদি নাও পাওয়া যায়, অর্ধেকটা পাউরুটিও তো কাম্য। হাফ দি ব্রেড, হাফ দি লোভ ইজ বেটার দ্যান নান। এইটা হচ্ছে আই এম এ সোশ্যাল, এটা স্বামীজির উক্তি এবং নো বডি ক্যান ডিসপিউট ইট। এটা তো লিখিত রয়ে গেছে। আমরা চিঠিতে ফিরে আসি। আনফর্চুনেটলি আমি ডাইগ্রেস করে গেলাম, যাকে ডাইগ্রেশন নয়, আমরা অনেক কিছু অন্যদিকে জানলাম আলোচনা করতে গিয়ে। চিঠিটা শেষ করার চেষ্টা করি। 2 বছর আগে ভূপেনকে আমি যখন দেখেছি, মানে নিউ ইয়র্কে যখন MA করতে করছেন, তখন আমি তার মধ্যে কবিতা এবং চিন্তনের একটা সম্ভাবনা দেখেছি। 2 years back, when I first saw Bhupen in US, I saw the possibility of poetry and imagination in him. Since then, he has worked very hard and with enthusiasm. And now, his mind is a plowed field. আর এখন এত অভ্যাসের দ্বারা, পড়াশুনোর দ্বারা, চর্চার দ্বারা, কাল্টিভেট করা তো এটা একরকম চাষ, তো মনটা ওর যেন চষা ক্ষেত, শুধু একবার বীজ বপন করলেই হয়। নাও হিজ মাইন্ড ইজ লাইক এ প্লাউড ফিল্ড, বাট প্রপার সিড হ্যাজ টু বি পুট ইন ইট। বীজ বপন করতে হবে। অ্যান্ড হি cannot, Nivedita Laite, he cannot distinguish between real and all the unenduring things of the world.
নিত্য অনিত্য জিনিসে আলাদা করতে পারে না, মানে যেগুলো থাকে না এমন জিনিসের সঙ্গে ও কেবল ওই সোশিওলজি, রাজনীতি, অন্য অন্য হাজারটা কবিতা, এগুলো থাকে না তো, আনএন্ডিউরিং থিংস ফ্রম দি বেদান্তিক স্ট্যান্ড পয়েন্ট, বাট নট ফ্রম অল স্ট্যান্ড পয়েন্টস। তো বলছেন যে এইটাই ভাগ করতে পারে না। সেইন্ট সারা এক্সমাসের দিন এদের দুজনকেই নেমন্তন্ন করেছিলেন। সুবোধ, একে আমরা চিনতে পারছি না কে, আর ভূপেন, এবং সেইন্ট সারা তখন অসুস্থ খুব, বুঝতেই পারছেন না, 1910-এর এক্সমাস আর কদিন ছিলেন উনি। কাজেই তিনি এও লেখলেন যে তারা আমার প্রতি অসম্ভব আমাকে ভালোবাসে, টান আছে সুবোধেরও এবং ভূপেনেরও, আবার সেই সঙ্গে তার আমার প্রতি শ্রদ্ধাও আছে। পরবর্তী সময় আমি যখন তাকে বিছানায় গুছিয়ে দিচ্ছিলাম শোবার আগে, সেইন্ট সারা বললেন কি, ওদের যে মিষ্টত্ব, ওদের যে অপূর্ব চরিত্র আমি একটু দেখলাম, আমার মনে না এটা মুছে যাবার নয়, ভাষায় প্রকাশ করার নয়। দেয়ার সুইটনেস ওয়াজ সিম্পলি ইনইফেবল, এ শব্দটা ব্যবহার করেছিলেন। বলে ও কতদিন সেইন্ট সারা এই রকম কথা মানুষকে প্রশংসা করে ভালোবেসে কতদিন বলতে পারেননি। আমার না তৎক্ষণাৎ আনন্দে মনটা ভরে উঠেছিল। তারপরে ডক্টর কৌলটারের চিঠি আসলো, ভূপেনের অজস্র প্রশংসা করে, ভূপেন দত্ত, এবং তাতে করে ডক্টর কৌলটারের চিঠি পাবার পরে আমি তাকে আরও যোগ করলাম যে সিরি, মানে ওই এডিথের মেয়ে, গতদিনের চিঠিতে, তার আগের চিঠিতে আমরা পরিচয় দিয়েছি, আর ডিটেলসে যাচ্ছি না। তো সিরি বলেছে যে ভূপেন দত্ত তাকে নাকি বলেছে যে আমি স্থির করেছি ভারতীয় নারীদের জন্য, বিশেষ করে অসহায়া নারীদের জন্য আমি কাজ করব, তাদের উন্নতির জন্য, শিক্ষার জন্য আমি কাজ করব, আর আমি তোমাকে চাই আমার সহকারী হিসেবে। সিরি তখন হার্ভার্ডে ল কলেজে ল ডিগ্রি নিচ্ছে। সিরি খুব খুশি হয়ে বলে, হ্যাঁ আমি নিশ্চয়ই আপনার সঙ্গে থাকব, আমিও ভারতবর্ষে যাব। নিবেদিতা ওয়েলকাম ডিড, বলে এটা খুবই ভালো, আমিও মনে করি ভূপেন যদি ভারতবর্ষের মেয়েদের জন্য কাজ করে তাহলে পরে স্বামীজির ভাবকে আমি আরও ভালো সুযোগ পাবো ঢোকাবার, আর দুই হচ্ছে সিরির মতো মেয়ে ভারতবর্ষে কাম্য হতে পারে। সে ক্রিস্টিনের মতো নয়, কেননা পরবর্তীকালে আমরা এটা খুব পাইনি, তা সবাইকে আর নিবেদিতা আর ক্রিস্টিন হতে পারে। ইচ ওয়ান ইজ গ্রেট ইন হিজ ওন ফিল্ড, আমাদের স্বামীজির কথাই আছে, প্রত্যেকেই যার যার মতো করে তারা মহান। তো এইখানে আপনার বললেন যে আমি কখনোই কৌলটার বললেন প্রশংসা, আমি প্রশংসা করলাম যে ও করবে। এইবার মিসেস বুল মুখ খুললেন, বলে তাহলে অন দি বেসিস অফ ভূপেনস ওয়ার্কিং ফর ইন্ডিয়ান ওম্যান অ্যান্ড অন দি বেসিস অফ, উনি তো ক্যালকুলেটিং অ্যান্ড একটা অলওয়েজ আর্গুমেন্টেটিভ, হ্যাঁ, যেটা ওর কষ্টের কারণ হয়েছিল এই সময়, আবার এর দ্বারা তিনি বহু লোককে উপকারও করেছেন। অন দ্য বেসিস অফ ভূপেনস ওয়ার্কিং ফর ইন্ডিয়ান ওম্যান and on the basis of his receiving Siri's help, I would like to do something for him. আমি তার জন্য কিছু করতে চাই, মানে তাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করা। সঙ্গে সঙ্গেই বলছেন উনি, ব্র্যাকেটে লেখা, মানে ওর মনটা খুলে বলেছেন, heaven only knows how little or how much he would do. ঈশ্বর জানেন যে ও কতটুকু করবেন বা কতটা বেশি করবেন, নট মাচ এভিডেন্টলি। এবার আবার ব্র্যাকেটটি ক্লোজ করেছেন। এটা কেননা উনি মন খুলে কথা বলতে পারতেন এই জোসেফিন ম্যাকলাউডের সঙ্গে,
তারপরে বললেন যে বলে যে দেখুন ওয়েল ডিয়ার, মানে ওকে খুব আদর করে রাখতেন তো তখন, সেবারত উনি মিসেস বুলেট। আর এই মহিলার তো তুলনা নেই, মানে মহান ব্যক্তি। তো বলছেন যে ওয়েল ডিয়ার, বাট ইফ ইউ put conditions, I think a nature like Bhupen's will immediately rebel against it. ভূপেন কিন্তু এই কোনো কন্ডিশন বা শর্ত আরোপ করলে পরেই ও কিন্তু আর আপনার সাহায্য গ্রহণ করবেন না। তৎক্ষণাৎ মিসেস বুল বললেন, না না না, আমি কোনো সত্যি বলছি, আমরা বলতে পারি মাইরি বলছি, আমি কোনো রকম কন্ডিশন করব না। ওখানে ইংরেজিটা ওদের ইয়েটা মানে নিবেদিতা যেটি ব্যবহার করেছেন, ফর দ্য ওয়ার্ল্ড I will never put any conditions, but on the basis of he is working for Indian women and on the basis বলেই লিখছে all over again, মানে যা তা এতক্ষণ নিবেদিতা বোঝালেন তা সবটাই বৃথাই গেল। বলে যে I felt like laughing and crying at the same time, আমার হাসিও পেল কান্নাও পেল, কি করবে। I too want to help Bhupen from the core of my heart, and এটা খুব সাংঘাতিক লক্ষণীয়, আমি জানি যে স্বামীজি আমাকে যে জিনিস দিয়ে গিয়েছিলেন, ভূপেন এখন সম্পূর্ণরূপে তৈরি সে জিনিস গ্রহণ করার, বাট I must win him freely. গাইড জোরে আমি তো চাপিয়ে দিতে পারি না, আমি তাকে স্বাধীনতা দেব, তাকে এটাকে পরিবেশন করব, তার যদি ভালো লাগে তাহলে পরেই করবেন, আর নয়তো নয়। And I cannot trust anybody to go as an emissary on my behalf who will not put the wrong foot. যাই হোক, এটা বাংলা করলে হয় যে আমি এমন কাউকে দেখতে পাচ্ছি না যাকে আমি আমার প্রস্তাবটি জানিয়ে ওকে পাঠাতে পারি। সো আই উড কল ফর হিম উইদিন এ ডে অর টু, এক্সপ্লেইন এভরিথিং টু হিম ভেরি পোলাইটলি, অ্যান্ড I would plead with him to accept me in the given spirit. এই যে আমি বললাম, এই ভাবনা নিয়ে যদি আমার কথা শোনো তাহলে আমারটা গ্রহণ করো, স্বামীজির ভাব এই ছিল নাও। বাট দিস বয়েজ আই ফাইন্ড, বয়েজ মানে সুবোধ আছে, ও আছেন, আরও দু একজন ইন্ডিয়ান আছেন, দিস বয়েজ অফ লেট আই ফাইন্ড দে উড নেভার বিলিভ that with all my chances of studies and with my certain reputation in the larger world, I know Indian subjects better than they do, but they won't believe it. আমরা মানে এরা এই ছেলেরা এত ভালো, কিন্তু কিছুতেই বোঝে না যে আমি বিদেশিনী হলে পরেও আমি ভারতবর্ষের ব্যাপারে তাদের থেকে একটুও কম বুঝি না, একটু বেশি বুঝি, কারণ আমি গভীর পড়াশুনো করেছি, আমি স্বামীজির থেকে ঐশ্বর্য পেয়েছি এবং আমার অলরেডি একটি খ্যাতি হয়েছে আন্তর্জাতিক। বই লিখেছেন তো মাস্টার অ্যাজ আই স হিম, লেখা হয়ে গেছে। তারপরে বলছেন, এনিওয়ে ডক্টর কোল্টারের কাছে আমার ঋণের শেষ নেই, সত্যিকারেরই তিনি ভারতবর্ষকে সাহায্য করছেন এবং আরও সাহায্য করবেন আমি নিশ্চিত। এবং তিনি সর্বদাই আমাকে বলছেন যে তুমি শিগগিরই ভারতবর্ষে ফিরে যাবে, আমার কথা বিশ্বাস করো, তোমার প্রধান কাজ ভারতবর্ষে। যদি তাই হয়, ভারতবর্ষে ফেরার থেকে আনন্দদায়ক তো আর কিছুই হতে পারে না। কিন্তু তুমি যা বলেছ যে আমি, মানে জোসেফিনকে লিখছেন তো, যে অবশ্য ইট উড বি ক্রিমিনাল ফর মি, আমার পক্ষে অত্যন্ত অন্যায় হবে যদি আমি এ দেশে থাকতে থাকতে, মানে ইউএসএ থাকতে থাকতে স্বামীজির
ইংরেজি চিঠিগুলোর সংকলন পাবলিকেশনের ব্যাপারে কাজটি শেষ না করে যাই। নিবেদিতা প্রথম ব্রট আউট দ্য পাবলিকেশন অফ স্বামীজিজ লেটার্স। আর এই কদিন আগে 4 ভলিউমের লেটেস্ট বেরোলো, এই কদিন আগে, গত মাসে না তার আগের মাসে। এখন তো এত মোটা, তখনকার যা কি কষ্ট করে বের করেছিলেন। প্রথম যে কালেক্টেড লেটার্স অফ স্বামী বিবেকানন্দ, এটা করেছিলেন ওরা, ওই আপনার নিবেদিতা। বলে অবশ্যই আমি এটা করব, প্রত্যেককে এ কাজে নিযুক্ত করে যাব, এবং আমি এ কাজ চেষ্টা করে যাব শেষ না হলেও যাতে আমি ভারতবর্ষে ফিরে যাওয়ার পরেও তাড়াতাড়ি শেষ হয়। সেইন্ট সারা বলেই যাচ্ছেন, অনেক পরিকল্পনা করছেন। হায় রে, তিনি নিজেও কখনো কখনো ভুলে যান যে কতটা অসুস্থ তিনি পরিকল্পনা করছেন আগামী সেপ্টেম্বর মাসে তিনি সুইজারল্যান্ড যাবেন আমাকে নিয়ে। তারপরে যদি তার সামর্থ্যে কুলোয়, শক্তি আর একটু বাড়ে, তাহলে সোজা একটি ফরাসি জাহাজ ধরে ভারতবর্ষে যাবেন এবং আমার জন্য চন্দননগরে একটি বাড়ি নেবেন, যাতে তিনি এবং আমি থাকব, এবং ক্রিস্টিনকেও ডেকে নেব, এবং একটি নৌকো ভাড়া করব, যাতে করে কলকাতায় যাতায়াত করার খুব সুবিধা হয় তাড়াতাড়ি। এর জন্য আমাদের ফরাসি সাহায্য দরকার, বিখ্যাত ব্যক্তিদের। আমরা গেরাল্ড নোবেলের সাহায্য নেব। এই গেরাল্ড নোবেল ছিলেন স্বামীজির অনুরাগী। স্বামীজি কেন জানি না, খুব বার জানা যায় না, অন্তত আমি জানি না। সেটা হচ্ছে গেরাল্ড নোবেলের বাড়িতে স্বামীজি দুইবার ছিলেন, রাত্রিবাস করেছেন ফ্রান্সে। ওই রাজভোগ ছেড়ে দিয়ে 2টি দরিদ্রের বাড়িতে ছিলেন। ইনি খুব দরিদ্র নন, গেরাল্ড নোবেল, কিন্তু ওই আপনার ওর নামটি কি, ওই যে ফ্রেঞ্চ তৎকালীন যুগে পোয়েট অফ সাম এমিনেন্স, এবং যার নাকি একটু মিস্টিক কিছু জিনিস লেখার ওপরে ছিল। এনিওয়ে, আজকে যে কেন যেন নাম মনে পড়ছে না। তো তিনি এমনিতে বিখ্যাত ব্যক্তি, যিনি স্বামীজির সঙ্গে দ্বিতীয় যে লাস্ট স্বামীজির ট্যুর, এশিয়া মাইনর, ইজিপ্ট এবং ওই অস্ট্রিয়া, ভিয়েনা ইত্যাদি দিয়ে, আর বিখ্যাত ওরিয়েন্টাল এক্সপ্রেসে প্যারিস থেকে ইস্তাম্বুল পর্যন্ত গিয়েছিলেন, মাঝখানে ভিয়েনায় নামলেন। যাই হোক, আমার নামটা মনে পড়ছে না, আপনাদের কাউর মনে পড়ছে? যেই দরিদ্র ফরাসি লেখক এবং কিঞ্চিত নাম করেছিলেন, আবার রোমারোলা খুব দুঃখ করেছিলেন, আহা, স্বামীজির পরিচয় কি শেষে শুধুমাত্র এই সাহিত্যের সঙ্গে? হ্যাঁ, আশ্চর্য, আরও কত কত লুমিনারিস ছিলেন ফরাসি সাহিত্যে, তাদের সঙ্গে হলো না। রোলার আবার খুব দুঃখ হয়েছিল যে মাত্র এর সঙ্গেই কেন হলো। আমার নামটা মনে পড়ছে না। মনে পড়ছে আপনাদের কাউর? হ্যাঁ, জুল বোয়া, মোসিয়ে জুল বোয়া। এনিওয়ে, তো এইখানটাতে বলছেন যে আমরা মোসিয়ে গেরাল্ড নোবেল, তার কাছ থেকে সাহায্য নেব, অ্যান্ড উই মাস্ট গো অ্যাক্রেডিটেড টু দ্য ফ্রেঞ্চ অথরিটিস। আমরা বিশেষ পরিচয়পত্র নিয়ে, আমরা যে একটা কেউকেটা লোক, আমরা যে একটা হেলাফেলা লোক নই, আমাদের যে একটু নামডাক আছে, সেটা নিয়ে যাব। 2, আই আন্ডার অ্যান অ্যাজিউম নেম অ্যান্ড সো অন, আমি ছদ্মনামে যাব। কিন্তু এগুলো কি হবে আমি জানি না। তবে আমি মনে করি সব স্বামীজির ইচ্ছে আমার জীবন নিয়ন্ত্রিত হচ্ছে। আমার এখানে আসা, সেইন্ট সারাকে সেবা করা, এ সমস্ত কিছু স্বামীজির দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে, এবং তিনি আমাকে নিয়ন্ত্রণ করবেন। হি উইল অর্ডার মাই রিটার্ন টু ইন্ডিয়া অ্যান্ড এভরিথিং এলস হোয়াট শ্যাল বি। আমার দৃঢ় বিশ্বাস তিনি সর্বদা তার পবিত্র বলয়ে তার কন্যাকে আগলে রেখেছেন। শেষ
যে অংশটা, নাও, এটা আমি ইংরেজিতেই বলছি, আপনারা বুঝবেন, একটু বাংলা বলবো। নাও আই এম প্রেয়িং ফর সেইন্ট সারা। ও তো বুঝতে পারছেন ওর দিন চলে এসছে, ওর দিন শেষ প্রায়। নিবেদিতা তো বুঝতে পারছেন, বুঝতে পারছেন না, আপনার সারা বুল বুঝতে পারছেন না। এটা হয় যে আমাদের অনেক সময় আশা নিরাশার দোলাচলে আমরাও থাকি। তো বলছেন যে আমি আই এম ওনলি প্রেয়িং ফর সেইন্ট সারা, নো ট্রিটিং, এই চিকিৎসা করব, এই ডাক্তার ডাকবো, এরকম নয়। নো হোল্ডিং থটস, ওকে যে কোনোভাবে হোক বাঁচাতে হবে, যেটা আমরা আমাদের প্রিয়জনদের ক্ষেত্রে প্রায়শ প্রয়োগ করি, অপপ্রয়োগ করি। যে কোনো উপায়ে তাকে রাখতে হবে, ভেন্টিলেশন দিয়েই হোক, ভেন্টিলেটরেই হোক। তো নো, এটা কি সুন্দর দেখুন, আই এম অনলি প্রেয়িং, অ্যান্ড দ্যাট টু প্রেয়িং ফর লাভ, নো ট্রিটিং, নো হোল্ডিং থট, and I am just praying for love and love only. তারপরেই বলছেন, মানে উনিও তো কবি এবং ইমোশনাল, হাইলি ইমোশনাল এবং আরো অনেক গুণে ভূষিতা, যে লাভ অনলি, লাভ ইন অ্যান্ড অ্যারাউন্ড হার্ট, মানে এখানটায় সেইন্ট সারার ভালোবাসার প্লাবন যেন বয়ে যায়। লাভ ইন অ্যান্ড অ্যারাউন্ড, লাভ অ্যাবাভ অ্যান্ড লাভ বিলো, লাভ গিভন, এটা দুর্দান্ত কথা, আমার ব্যাখ্যা করার আজকে সময় নেই। লাভ গিভন, লাভ রিসিভড, অ্যান্ড লাভ রিয়ালাইজড। এই রিয়ালাইজডের প্রত্যেকটা ক্যাপিটাল, অল দি লেটার্স আর ইন ক্যাপিটাল। এটা আমার আজকে আর ব্যাখ্যা করার সময় নেই। এটার মধ্যে চমৎকার একটা ভাব লুকিয়ে আছে। শুদ্ধ আভাস দিচ্ছে যে তিনি তো চিরকাল মানুষকে ভালোবেসে এসছেন এবং অকাতরে দিয়ে গেছেন। ভালোবাসা পেয়েওছেন তার স্বামী মিস্টার অলিবুল, তিনি তার কাছ থেকে অমন ভালোবাসা পেয়েছেন। এ কোনো, ওদের দুজনের ম্যারিটাল লাইফ অ্যান্ড দ্য ম্যারিটাল রিলেশনশিপ ওয়ান অফ দি রেয়ারেস্ট, 40 years বোধ হয় তফাৎ বয়সের, ওয়ান অফ দি রেয়ারেস্ট। তারপরে বলছেন যে ওর এইবার কাব্যিক ভাব এসছে, ও ইনফিনিট টাইড অফ লাভিং, সাংঘাতিক কথা, flood out all our harbors and lose all the moorings of our ships. কথাটা কি বললেন? ভালোবাসার প্লাবনে ভরে যাক এবং আমাদের বন্দরগুলো, আমরা সবাই বন্দরে যেন জাহাজ নিয়ে এক একটা জীবন নোঙর করে আছি, আমরা যেন ব্যক্তিগত জীবনটা একটা জাহাজ, এই নোঙরগুলোকে আলগা করে দিক। ও গ্রেট টাইড অফ লাভিং, ফ্লাড আউট অল আওয়ার হারবার্স, এই লেগে থাকা পার্থিব জিনিসে আঁকড়ে থাকা, এগুলো ভেসে যাক। লুজ দি মুরিংস অব আওয়ার শিপ, আমরা প্রত্যেকের যে বন্ধনে আবদ্ধ পার্থিব আলগা হয়ে যাক। And that's all. And that's all. Everything else, as far as Saint Sarah is concerned, would take care of itself. She only needs the franchise of her own great nature. ওর আর কিচ্ছু দরকার নেই। ওর যে মহান মহান হৃদয়, ব্যক্তিত্ব এবং মানুষ হিসেবে যে উনি মহা উঁচুতে, ফ্র্যাঞ্চাইজ এখানে হচ্ছে সেইটার সাহায্য, ওর একটা মাত্র সাহায্য দরকার, বাইরের নয়, সেটা তার ভেতরকার। She needs only the great franchise of her own great nature. তার মধ্যে মহিমা ভরে আছে, সেটার সাহায্যই যথেষ্ট।
লাভ লাভ লাভ, ওর মহিমাগুলো এটাই। উইদাউট এ থট অফ সেলফ, স্বার্থপরতার এতটুকু চিন্তা নেই। শেষ বাক্য নিবেদিতা, বাট অ্যালাস, somehow of late she has lost the key, তার চাবিটি কোথায় হারিয়ে গেছে। আপনাদের প্রণাম।